ফাগুনের আগুন ঝরা রঙে সারা দেশে বসন্ত উৎসব। শেষ বিকেলে ২১শে গ্রন্থমেলায় উপচে পড়া ভিড়। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে সরস্বতী পূজা উদযাপন। বিদ্যার দেবীর আশীর্বাদ পাওয়ার আশায় আরাধনায় মত্ত ভক্তরা। বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করতে নারী কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ। অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কে। প্রশ্নের মুখে বিচার বিভাগের মর্যাদা। শপথ অনুযায়ী কাজ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব, মত আইন বিশেষজ্ঞদের। এবং রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগ তুলে ২ কিশোরকে অকথ্য নির্যাতন। ১১ জনের বিরুদ্ধে মামলা। তদন্ত শেষে দ্রুতই ব্যবস্থা জানালো পুলিশ। প্রবেশের সময় সঙ্গে আছি আমি তানজিম মুনিয়াত। লাল হলুদে চোখ জুড়ানোর মাস ফাল্গুন। চারিদিকে যেন হলুদের ঢেউ। ফাগুনের আগুন লাগা রঙে বসন্তকে বরণ করতে ঘরের বাইরে সব বয়সী মানুষ। উৎসবে আনন্দে প্রকৃতির পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তারা। সঙ্গীত আর নৃত্যের মূর্ছনায় বসন্ত বরণ। প্রকৃতির রূপ বদলের রঙিন খেলায় মানুষের এই অংশগ্রহণে রূপ বদলেছে সবখানে। শীতের আবহ ঝেড়ে ফেলে ডালে ডালে ফুটছে ফুল। হলুদ সাদা লালের আবহে প্রাণোচ্ছল মানুষের পদচারণায় পুরো পৃথিবী যেন বলছে আজ বসন্ত। ফাল্গুন মানেই হচ্ছে কালারফুল, প্রকৃতির রং। প্রকৃতিতে যত রং আছে সব মানেই ফাল্গুন। ফেস্টিভ একটা মুড আসছে, যেমন সবাই হলুদ পরবে, ফুল মানে চারিদিকে ফুলের একটা গন্ধ আসছে। ঋতুরাজকে বরণ করতে ফাগুনের প্রথম দিনেই সব বয়সী মানুষের উচ্ছ্বাস চোখে পড়ে। নানা রঙের ফুলে নিজেকে সাজাতে ব্যস্ত সময় পার করেছেন তরুণ তরুণীরা। চুলের খোপায় বসন্তের ফুল না হলে যেন বসন্তই আসে না। সবকিছু নতুন, তো আমরা এই জন্য নিজেরা একটু রঙিন হলাম, বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার, তারপরে শাড়ি পরে, এই জন্য সবাই একসাথে খুব মজা লাগছে। বছরটা যেন কালারফুল থাকে, এভাবে রঙিন থাকে, সেই জন্য এই উদযাপন করা মাসটাকে। পুরো শহর জুড়েই নানা আয়োজনে পহেলা ফাল্গুনের উৎসবে মেতেছে বাঙালি। বসন্ত এলে নাকি মনে রং ধরে, প্রকৃতির রঙিন রূপ আর সজীবতা ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। ভালোবাসা ভালো লাগার অনুভূতির সাথে প্রকৃতির রং রূপ মিলেমিশে যেন একাকার হয়ে যায় ঋতুরাজ বসন্তে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বসন্তের প্রথম দিনে অমর ২১শে গ্রন্থমেলাতেও দেখা যায় ফাগুনের রং। ছুটির দিন হওয়ায় প্রিয়জনের হাত ধরে পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে বেরিয়েছেন সব বয়সী মানুষ। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট বিক্রিতে সন্তুষ্ট প্রকাশক ও লেখকরা। ফাগুনের রং স্মৃতিতে ধরে রাখতে সময়ের জনপ্রিয় সেলফি মুহূর্ত। বইমেলার ১৩তম দিনে এমন ক্ষণ ছড়িয়েছিল বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রাঙ্গণ জুড়ে। একদিকে সরকারি ছুটি, অন্যদিকে ঋতুরাজ বসন্তের প্রথম দিন, তাই পুরো মেলা সাজে বাসন্তী রঙে। আজকে ফুলও ফুটেছে, আজকে বসন্তকালও, সে সবকিছু মিলে ভালোই লাগছে। নিজের ভাইয়ের বই কিনতে এসে যে ভালো লাগে কাজ করছে অনেক বেশি। বসন্তের এই উৎসবে সবাই খুব মুগ্ধ, যার কারণে আজকে এই হলুদের ছোঁয়াটা সবার গায়ে গায়ে। আড্ডা দেওয়া, ছবি তোলা, বইমেলাতে ঘোরা, অনেক মজা কাটছে। বসন্ত বরণের দিনে শিশুরাও আসে নানা রঙে। শিশু প্রহর থাকায় সকাল থেকেই বাবা মায়ের হাত ধরে মেলায় আসতে শুরু করে ক্ষুদে পাঠকরা। শিশু কর্নারে আনন্দ উল্লাসের পাশাপাশি বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে পছন্দের বই কেনে তারা। আমি ভূতের বই কিনেছি, ভালো ভালো ছড়ার বই কিনেছি। বই পড়তে আমার খুব ভালো লাগে, তাই আমি বই মেলাটাকেও খুব ভালোবাসি। আজকে বসন্তকালে বই মেলা অনেক ভালো লাগছে, অনেক মজা করে গল্প কিনেছি, অনেক মজা করেছি। আমাদের লেখক সাহিত্যিক যারা আছে সবাইকে চেনানোর জন্যই বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে। ফাগুনের প্রথম দিনে অন্যান্য দিনের চেয়ে বইমেলায় সাধারণ দর্শনার্থীদের সংখ্যাও বেশি হওয়ায় বিক্রি বেড়েছে বলে জানায় বিক্রেতারা। শিক্ষিত তরুণ মা বাবা যারা শিশু বয়সে তাদের উপযোগী বই পায়নি, তারা খুব আগ্রহ ভরে আমাদের এখানে আসছে তাদের শিশুদের নিয়ে, এবং শিশুরাও
নিজেরা বই দেখে শুনে কিনছে। মানুষ যতটা আসছে সেই পরিমাণ কেনাকাটা করছে, সঙ্গে বাচ্চারাও খুব খুশি আছে, সঙ্গে আমরাও খুশি আছি। এদিকে ব্যস্ততা ঝেড়ে ফেলে নগরবাসীর অনেকে বের হন সন্ধ্যায়, তাই রাত পর্যন্ত উপচে পড়া ভিড়ে বইমেলা রূপ পায় প্রাণের মেলায়। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরো থাকছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত, পাল্টা হামলায় ৫ গ্রামবাসী আহত। সোনারগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে র্যাবের এক সদস্য সহ আটক ৫। বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হলো সরস্বতী পূজা। মণ্ডপে মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে শনিবার সকালে বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা শেষে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। প্রতি বছর মাঘ মাসের ৫ম তিথিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়। সন্ধ্যারতির মধ্যে দিয়ে শেষ হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিক মঙ্গলিক আচার। নানা আলোয় আলোকিত মণ্ডপে মণ্ডপে ছিল উৎসবের আমেজ। শাস্ত্রীয় অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন হয়। জ্ঞান আর শিক্ষার দেবী সরস্বতী বৈদিক দেবী হলেও এই পূজার বর্তমান রূপটি আধুনিক কালেই প্রচলিত হয়েছে। ধর্মপ্রাণ সনাতন ধর্মী পরিবারগুলো মেনে থাকেন এই দিনে হাতে খড়ি হলে শিশু মেধা আর মননে বিকশিত হয়, আর তাই শিশুদের নিয়ে পুরোহিতের দিকে এই দীর্ঘ লাইন। আমরা মনে করি যে বিদ্যা দেবী সরস্বতীর দিন যদি আমরা বাচ্চাদের হাতে খড়ি দেই, বাচ্চার মেধা ভালো হবে, ওরা যাতে পড়াশোনায় ভালো কাটে, এইটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। আবির, আমের মুকুল, দোয়াত কলম, জবের শীষ, গাঁদা ফুল আর বেলপাতা এই পূজার বিশেষ সামগ্রী। উলুধ্বনি আর ধূপের ধোঁয়ার সঙ্গে পুজোর শেষে দেবীর পায়ে দেয়া হয় অঞ্জলি। মায়ের কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, মা যেন পৃথিবীর সকলকে প্রকৃত বিদ্যায় বিদ্যান করে। প্রতি বছরের মতো এবারও রাজধানীর সরস্বতী পূজার সবচেয়ে বড় আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে বিশাল এই আয়োজনে শরিক হতে সকাল থেকেই আসতে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পড়াশোনা ভালো হয়, আমাদের পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করতে পারি, যেহেতু উনি আমাদের বিদ্যা দেবী, এজন্য আর কি। 2 বছর আমরা মাকে আরাধনা করি, আসলে আমাদের সবার মাঝে যেন জ্ঞান ও বিদ্যা বুদ্ধি ছড়িয়ে দেন উনি। গোটা বিশ্ব যেন জ্ঞানের আলোয় আলোকিত হোক এবং সমাজে বিদ্যমান যে অস্থিরতা, বিশৃঙ্খলা এটা দূরীভূত হোক। উৎসবের এই সম্মিলন থেকে আমরা অনেক কিছু শিখছি। সৌহার্দ্য, সম্প্রীতি, শৃঙ্খলা বজায় রেখে যেভাবে চলাচল করা। এদিকে ভক্তদের পাশাপাশি প্রতিমা দর্শনের জন্য জগন্নাথ হল মাঠে আসেন পহেলা ফাল্গুনে ঘুরতে বের হওয়া অন্যান্য ধর্মের মানুষরাও। 19 শতাব্দীর গোড়ার দিকে কেবলমাত্র সংস্কৃতি আর বাংলা ভাষার পুস্তকে রাখা হতো সরস্বতীর সামনে পুজোর জন্য। সেই গোড়ামি ভেঙে বিজ্ঞান, সাহিত্য, শিল্প থেকে সবকিছুতেই এখন সরস্বতীর আরাধনা। সবকিছু মিলিয়ে সমাজের সব অন্ধকার ভেদ করে আলোর পথে ধাবিত হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। সরস্বতী পূজায় সনাতন ধর্মাবলম্বীদের এমনটাই প্রত্যাশা। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নারীর ক্ষমতায়নে বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর অধিকার নিশ্চিতে সবকিছু করছে সরকার। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে BCS উইমেন নেটওয়ার্ক এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে নারী কর্মকর্তাদের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নেরও তাগিদ দেন তিনি। ফাল্গুনের প্রথম দিনে সরকারের নারী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বসন্তের হলুদ আবির মাখা বিকেলে উৎসবে সামিল হলেন সবার সঙ্গে। ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। BCS নারী কর্মকর্তাদের সংগঠন উইমেন নেটওয়ার্কের 5 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নারীর অংশগ্রহণ রয়েছে, তাই দেশের উন্নয়নে সমান ভূমিকা রাখতে তাদের তাগিদ দিলেন তিনি। আমাদের সমাজের প্রায় অর্ধেকই তো নারী। একটি সমাজ কখনোই উন্নত হতে পারে না যদি সমাজের এই অর্ধেক অংশ অনুন্নত থাকে। কারণ অর্ধেক অংশকে অনুন্নত রেখে একটা রাষ্ট্র বা একটা সমাজ কিভাবে উন্নত হতে পারে?
জনমানুষের ভিতরে সেই সচেতনতা তুলে ধরা এটা একান্তভাবে প্রয়োজন। আওয়ামী লীগই প্রথম নারীদের সরকারের উচ্চ পর্যায়ে আসীন করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, পুলিশ সুপার বা সচিবের মতো পদগুলোতে নারীদের বসাতে অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু নারীরা তার জবাব দিয়েছেন যোগ্যতার প্রমাণ রেখে। আমরা যে কর্মসূচিগুলি হাতে নিয়েছি সেগুলি যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং সততা ও নিষ্ঠার সাথে সেগুলি বাস্তবায়ন করার মধ্য দিয়ে দেশকে আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া। 2021 সালে খুব বেশি দেরি নেই। নির্বাচিত নারী প্রতিনিধিরা যেন তাদের ক্ষমতার যথাযথ প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে নারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা চাই এদেশের মানুষ সুস্থ থাকবে, সুন্দর জীবন পাবে, সকলে অন্তত দুবেলা পেট ভরে খাবার পাবে, সকলের একটা উন্নত বাসস্থান হবে, সুন্দর করে তারা বাঁচবে। আমি দিন রাত যে পরিশ্রম করি শুধু এ কথাটাই চিন্তা করে যে কোথায় কিভাবে এদেশের মানুষের একটু কল্যাণ করতে পারি। অন্তত মৃত্যুর পর যদি বাবার সাথে দেখা হয় বলতে পারবো যে আপনার প্রিয় মানুষগুলির জন্য এইটুকু করে আসতে পেরেছি। শেখ হাসিনা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় কোরআন সুন্নাহর ভিত্তিতেই নারী নীতির বাস্তবায়ন করবে তার সরকার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামে মোবাইল চুরির অভিযোগে ইমন ও জাহিদ নামে দুই কিশোরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে কিশোর জাহিদকে। চিকিৎসক জানিয়েছেন, জাহিদ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনায় 11 জনের বিরুদ্ধে মামলা করেছেন জাহিদের বাবা। আর পুলিশ বলছে, এই বিষয়ে তদন্ত শেষে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রকিবুল হাসানের প্রতিবেদন। শুক্রবার বেলা ৩টার সময় রাজশাহী পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মকবুলের ছেলে রাকিবের মোবাইল চুরির ঘটনা ঘটে। এতে সন্দেহজনকভাবে ওই গ্রামের ইমন নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে মকবুল। পরে ইমনের বন্ধু ওই গ্রামের বাকসারা স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র জাহিদ হাসানকেও ধরে আনা হয় মকবুলের বাসায়। এরপর বেলা ৩টা থেকে টানা ৮ ঘন্টা বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় দফায় দফায় নির্যাতন করা হয় তাদের ওপর। নির্যাতনের এক পর্যায়ে তাদের শারীরিক অবস্থা খারাপ হলে জাহিদের বাবাকে ডেকে ভয়ভীতি দেখিয়ে তার হাতে তুলে দেওয়া হয় জাহিদকে। এই ঘটনার পর গ্রামে খুঁজে পাওয়া যায়নি এতিম কিশোর ইমনকে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানের পাশে থেকে ঢুকরে কেঁদে কেঁদে এভাবেই ঘটনার বর্ণনা দেন জাহিদের বাবা। আমি তো গরিব মানুষ, আমার অপরাধ কি? আমার ছেলের কাছে পাইলো না, অথচ মারধর ধরে পায়ে লাঠি দিয়ে পিটাইছে আর হাতর দিয়ে হাতের এসবে ধাগা বাঁধে হাতর দিয়ে পিটানো হয়েছে। কেউ কেউ বিছে যে একবারে শেষ করে ফেল দেওয়ার বাপ যদি আসার বাপ এক পর্যন্ত ধরে মারো। চিকিৎসক জানিয়েছেন, আহত জাহিদের শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে আসলেও এমন নির্যাতনের ঘটনায় মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে সে। ফিজিক্যাল অ্যাসল্টের জন্য সে সাইকোলজিক্যাল ট্রমাতে ভুগতেছে এবং এটা তাকে দীর্ঘদিন এই ট্রমাটা তাকে দীর্ঘদিন বহন করতে হবে তাকে। এই ঘটনার পর শনিবার রাত ৮টায় জাহিদের বাবা পবা থানায় 11 জনের নাম উল্লেখ করে একটি নির্যাতন মামলা করেন। পরে থানার অফিসার্স ইনচার্জ বললেন, তদন্ত শেষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে ধরে নিয়ে এসে মারপিট করছে এবং এমনভাবে নির্যাতন করছে, শিশু বাচ্চা। আমরা অভিযোগ গ্রহণ করছি, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে মামলা দায়েরের পর থেকেই তা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আহত জাহিদের বাবা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দর্শক, ভাষার মাসে বাংলা ভাষা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন চিকিৎসক এবং লেখক সিনহা আব্দুল মনসুর। দর্শক, আগেই জানিয়েছিলাম ভাষার মাসে বাংলা ভাষা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন চিকিৎসক এবং লেখক সিনহা আবুল মনসুর। আমরা এখন দেখে নিব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন লেখক চিকিৎসক সিনহা আবুল মনসুর। সিনহা আবুল মনসুর, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলবো প্রবাসে বাংলা ও বাংলা সাহিত্য নিয়ে। আপনি একজন চিকিৎসক পেশায়, পাশাপাশি লেখালেখি করছেন। আপনার এই সাহিত্য চর্চা নিয়ে আমাদেরকে যদি কিছু বলেন।
আমি মূলত শুরু করেছিলাম ভ্রমণ কাহিনী দিয়ে। ভ্রমণ কাহিনী দিয়ে আমি শুরু করেছিলাম। তারপরে হুমায়ুন আহমেদ যখন মারা গেলেন, আমি ওনার সাহিত্য পড়েছি খুব কাছ থেকে, দীর্ঘদিন পড়েছি। আমি ওনার উপরে একটা ক্রিটিকধর্মী বই লিখেছিলাম, হুমায়ুন একজন হ্যামিলনের বাঁশিওয়ালা। তারপরে আমি জীবনানন্দ দাশের উপর লিখেছি। এবারের বইমেলাতে আমার একটা বই আসবে, সেটা হচ্ছে আমার প্রথম উপন্যাস, জীবন এত ছোট কেন। এই প্রবাসে বাংলা এবং বাংলা সাহিত্যের চর্চার দিক ভবিষ্যৎ কেমন দেখছেন? যে পরিমাণ লোক সংখ্যা বাড়ছে, সাথে সাথে গুণগত মানও বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলা ভাষা সাহিত্য চর্চার স্কোপটা দিন দিন আরও ভালো হবে। এখানে প্রতি বছরই আমাদের বড় ধরনের বাংলা সম্মেলন হয়, এই নিউ ইয়র্কে হয় এবং আমেরিকার বড় বড় শহরগুলিতে হয়। এটা কলকাতার উদ্যোগেও হয় এবং ঢাকার উদ্যোগেও হয়। আমাদের কলকাতা থেকে সাহিত্যিকরা আসেন, ঢাকা থেকেও সাহিত্যিকরা আসেন। তো এই যে ওনারা আসছেন এখানে, এসে ওনাদের সাথে যে আমাদের মতবিনিময় হয়, সেটা আমি মনে করি খুব ভালো একটা ব্যাপার। এবং এই ব্যাপারগুলো যত বেশি ঘটবে, আমার মনে হয় বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি এই জেনারেশনের নজরটা তত বেশি যাবে। দীর্ঘ প্রবাস জীবনে আমাদের যেমন সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে, পাশাপাশি কিছু দুঃখও আছে। এই দুঃখটা হলো বাংলা ভাষা এবং সাহিত্যকে খুব কাছ থেকে দেখতে না পারার দুঃখ। আমরা প্রবাসে থাকি, আমাদের প্রতিদিনের কার্যকলাপ, প্রতিদিনের জীবনযাত্রা এর বিরাট একটা অংশ ইংরেজি ভাষা দিয়ে নিয়ন্ত্রিত। আমরা তারপরেও কিন্তু স্বপ্নে দেখি বাংলাতে। আমরা মাঝে মাঝেই ভাষার কাছে ফিরে যেতে চাই। আমরা প্রবাসীও আমরা সাহিত্যটা চর্চা করতে চাই। মানের দিক থেকে যদি আপনি বলেন, তাহলে আমি বলবো দুটো কথা। একটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে আমি আমাকে এক্সপ্রেস করছি আমার ভাষাতে। এটা মানগত হচ্ছে কি হচ্ছে না, সেটা কিন্তু আমি এই মুহূর্তে বিচার করতে পারবো না। সেটার বিচার আমি কালের উপরে ছেড়ে দেব। এটা ক্ষণস্থায়ী হবে, কালোজয়ী হবে না কালোত্তীর্ণ হবে, সেটা কিন্তু কালটাই বিচার করবে। আমার লেখাটা লোকজন পড়ছে কিনা, লোকজনের কাছে যাচ্ছে কিনা, এবং এটা লোকজনের ক্ষুধা তৃষ্ণা, সাহিত্যের যে ক্ষুধা তৃষ্ণা, সেটাকে নিবৃত্ত করছে কিনা, সেটা হচ্ছে মূল জিনিস। লেখা কতটা ক্লাসিক হচ্ছে, কতটা সরস হচ্ছে, সেটা কিন্তু পরের ব্যাপার। আমি প্রথমত চর্চা করতে পারছি কিনা আমার ভাষাটা, সেটা হচ্ছে মুখ্য জিনিস। আমরা জানি যে বাংলাদেশে তো অবশ্যই মন পড়ে থাকে, কিন্তু এই প্রবাসে সেই ফিরে যাওয়াটা কেমন? আমরা চিন্তা চেতনা করি বাংলায়, স্বপ্ন দেখি বাংলায়। আমরা অনেক সময় এই চিন্তা চেতনায় ওই সাহিত্যের চিন্তা ভাবনাগুলো করছি। জীবন তো সাহিত্যেরই অংশ, এই জীবনকে নিয়েই সাহিত্য হয়। তো আমরা এই যে ভিন্ন একটা দেশে থাকছি, 10,000 মাইল দূরে আমাদের দেশ, সেখানে কিছু কর্মকাণ্ড হচ্ছে, সেখানে জীবনযাত্রা, আমাদের জীবনযাত্রা পার্থক্য আছে, ব্যাপক পার্থক্য আছে। তারপরেও আমরা জাতিগতভাবে বাঙালি, জাতিগতভাবে আমাদের ভাষা বাংলা। আমাদের কিছু কিছু জিনিস আমাদের ওই রক্তের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, যে জিনিসগুলোকে আমরা এখানে প্রবাসেও আমরা ওগুলোকে অস্বীকার করতে পারি না। এই যে ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস, এই মাসকে কেন্দ্র করে কি এই প্রবাসে সাহিত্য চর্চায় আমরা বিশেষ কোনো উদ্যোগ দেখি আমাদের এই কমিউনিটিতে? এই ভাষার মাসকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে। আমি অনেককেই দেখেছি যারা লেখালেখির সাথে জড়িত, তারা আগে থেকে চিন্তা ভাবনা করে যে আমার একটা বই ফেব্রুয়ারি মাসে বের হবে, আমি বাংলাদেশে যাব বইমেলাতে, ওখানে বইটা বের হবে, অথবা আমি নিউ ইয়র্ক থেকে বইটা বের করব, বা নিউ ইয়র্কের পত্রপত্রিকায় আমি একটা লেখা দিব, কবিতা, গল্প, যাই হোক। এখন এখানেও বাংলা ভাষা কিন্তু একটা আলাদা মর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে। এটা খুব একটা পজিটিভ দিক আমি বলবো। এই নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যকে পরিচিত করে দেওয়ার জন্য করণীয় কি বলে আপনি মনে করেন? আমার মনে হয় নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সাহিত্যকে তুলে ধরতে গেলে শুধু আমাদেরকে বাংলা নিয়ে আগালে হবে না, আমাদের সাথে সাথে ইংরেজিটাকেও নিয়ে আসতে হবে। আমার পরবর্তী প্রজন্মের কাছে আমার যেটা দাবি হবে যে বাংলা ভাষার যেই বইগুলো আছে,
সেগুলোকে অনুবাদ করতে হবে, সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, এই প্রজন্মকে পড়াতে হবে। আমাদেরকে শুধু একটা ভাষা নিয়ে বসে থাকলে হবে না। হ্যাঁ, ভাষার ব্যাপারে যে জিনিসটা হচ্ছে, আপনি যখন দুটো ভাষা নিয়ে এগিয়ে যাবেন, ভাষা কিন্তু সমৃদ্ধশালী হবে, দেবে আর নেবে, মেলাবে আর মিলবে। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। ভাষার ব্যাপারে আপনি যতই এই বাইরের ভাষার সাথে আদান প্রদানটা বেশি হবে, এটা ভাষার জন্য, যে কোনো ভাষার জন্য এটা খুব শক্তিশালী একটা ব্যাপার। সিনহা আবুল মনসুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সময়জীবীর দর্শকদের। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, ভাষার মাসে বাংলা ভাষা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন চিকিৎসক এবং লেখক সিনহা আবুল মনসুর। আমরা এতক্ষণ সরাসরি দেখছিলাম তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরো থাকছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেরা সাফল্য বাংলাদেশের। মিরাজের অলরাউন্ড নিউপিয়নে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো 3 উইকেটে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। অবসরের পর রায় লেখা নিয়ে অহেতুক বিতর্কের জেরে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞরা। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক মনে করেন, দ্রুত এই বিতর্কের অবসান করতে হবে, যার সমাধান একমাত্র প্রধান বিচারপতির হাতে। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মত, বিচারপতিরা শপথ অনুযায়ী কাজ করলে ভবিষ্যতে এ ধরনের বিতর্ক আর সৃষ্টি হবে না। আফজাল হোসেনের রিপোর্ট। অবসরের পর রায় লেখা নিয়ে বেশ কয়েকদিন ধরে বিতর্ক চলছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতির গণমাধ্যমে কথা বলা, প্রধান বিচারপতির পদত্যাগ দাবি এই বিতর্ক আরও তীব্র করেছে। এসব ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মানুষের শেষ ভরসার স্থল বিচার বিভাগের মর্যাদা। আইন বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও সাংবিধানিক সংকট তৈরি হবে। তাই দ্রুত এই বিতর্কের অবসান হওয়া উচিত বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ। সাংবিধানিক সংকট এবং সাধারণ পাবলিকের কাছে হাইকোর্টটা খুব হেয় হয়ে গেছে, সুপ্রিম কোর্টটা। ওরা করেটা কি? এরা যদি এই করে, তো লোয়ার কোর্টের জাজেরা কি করবে, লোয়ার কোর্টের উকিলরা কি করবে? সুতরাং এই জিনিস যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা দরকার। জনমনে এমন কোনো প্রশ্ন উত্থাপিত না হয় যে বিচার বিভাগ নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হয়েছে। আমি বলবো যে এই ধরনের বিতর্ক কাম্য না। তারা মনে করেন, বিচার বিভাগে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে বিচার বিভাগ প্রধান বিচারপতিকে দায়িত্ব নিতে হবে। বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকতে বিচারপতিদের কাছে আহ্বান তাদের। বিচারপতি হিসেবে যখন কার্যরত থাকেন সুপ্রিম কোর্টে এবং তারপরেও যখন অবসরে যান, প্রত্যেকেই তাদের মর্যাদা রক্ষা করে চলা উচিত। আমাদের যে চিফ জাস্টিস খুব ভালো লোক, লার্নেড, এরা মিলে, ওয়াহাব সাহেব আছেন, এরা মিলে এটাকে ঠিক করে ফেলবে, এটি আমি আশা করি। একটি মহল অসৎ উদ্দেশ্যে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলেও মনে করেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতের হামলায় আহত হয়েছেন অন্তত 5 জন। স্থানীয়রা জানান, গতরাত 3টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা করে একদল ডাকাত। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ধাওয়া করে 3 জনকে আটক করে। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে ডাকাতের হামলায় আহতদের চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এবার প্রবাসের খবর। ভাষা শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ী শহীদ মিনার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান ড্যানিয়েল রোম। নিউ ইয়র্কের মেয়র বিল ব্লাজিওর কাছ থেকে সহযোগিতার আশ্বাস মিলেছে। এদিকে নিউ জার্সিতে সরকারি উদ্যোগে স্থাপিত প্রথম শহীদ মিনার এখন জননী জন্মভূমি নারী কাটা প্রবাসী সন্তানের কাছে মায়ের অমূল্য অস্তিত্ব জানো। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু।
বাঙালির আত্মত্যাগের অমর স্মৃতি 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার স্থাপনে নিউ ইয়র্ক প্রশাসনের কাছে প্রবাসী বাঙালিদের দাবি অনেক দিনের। অবশেষে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম নকশা পছন্দ করে প্রতিশ্রুতি দিয়েছেন স্থায়ী শহীদ মিনার স্থাপনে। কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানসের নেতৃবৃন্দকে তার প্রতিশ্রুতির কথা জানান ড্যানিয়েল ড্রম। এর আগে নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনে গত বছর শেষ হয়েছে প্রথম পূর্ণাঙ্গ স্থায়ী শহীদ মিনার। লাল সবুজের একখণ্ড বাংলাদেশ, উঠছে স্বাধীন পতাকা। সম্পূর্ণ সরকারি অর্থে বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের এই স্মৃতির মিনার নির্মিত হয়েছে বলে জানালেন এর উদ্যোক্তা। আর্কিটেক্ট হায়ার করছি, আর্কিটেক্টের ডিজাইন নিয়েছি, নিয়ে তারপরে আমরা এটা মানে আরও গভীরভাবে আমেরিকান গভর্নমেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে তারা আমাদেরকে ফান্ড দিছে, দিয়ে আমরা এটা শুরু করছি। সে গৌরব হৃদয়ে মেখে নিতে সপরিবারে অনেকেই আসেন ছুটির দিনে এই শহীদ মিনারে। বাংলাদেশে সালাম করছিলাম বিকজ আমরা বাংলাদেশে লাইক করি। মুক্তিযুদ্ধের বাঙালি কেবল স্বাধীনতায় অর্জন করেনি, সোনালী গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বে। নিউ জার্সির প্যাটারসনের এই শহীদ মিনার সেই সাক্ষ্যই বহন করে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। আগামী দিনগুলিতে যে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো ঘনিষ্ঠ ও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। শুক্রবার ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে আলোচনায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সন্ত্রাস, উগ্রবাদ ও ব্লগার হত্যা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুদেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে। এর আগে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম হোয়াইট হাউসের দক্ষিণ এশীয় বিষয়ক ন্যাশনাল সিকিউরিটির জ্যেষ্ঠ পরিচালক পিটার লেভয় এবং রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের সঙ্গে বৈঠক করেন। সৌদি আরবের মক্কায় নবগঠিত বিএনপির প্রাদেশিক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপি নেতা মীর মনিরুজ্জামান। এ সময় প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিল উপলক্ষে দেশ বিদেশে থাকা সব নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান। খন্দকার এম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী। নানা আয়োজনের মধ্য দিয়ে জেদ্দায় অনুষ্ঠিত হল বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির 10ম বর্ষপূর্তি। শনিবার সৌদি আরবের জেদ্দায় একটি পিকনিক স্পটে বর্ষপূর্তির অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি আক্কাস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল মোহাম্মদ রেজা ইরব্বি। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সমিতির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে জেদ্দায় কর্মরত প্রবাসীদের নানাভাবে সহায়তা করে আসছে সমিতি। দিনব্যাপী অনুষ্ঠান মেলায় ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। ঋত্বিক ঘটককে বাঙালিয়ানার মূল সম্পদ বলে মনে করেন গবেষক সঞ্জয় মুখোপাধ্যায়। সকালে ঋত্বিক ঘটকের মৃত্যু ও জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে বিশেষ বক্তব্য রাখেন এই গবেষক। তিনি বলেন, একান্ত নিজস্ব ভঙ্গিতেই ইতিহাস ও মানুষের দৈনন্দিন জীবনাচার উঠে এসেছে ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে। চলচ্চিত্রতম ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর এই অনুষ্ঠানের আয়োজন করেন। সঞ্জয় মুখোপাধ্যায় ঋত্বিক ঘটকের বিভিন্ন চলচ্চিত্রের দেশভাগের ইতিবৃত্ত, বাঙালি মধ্যবিত্ত পরিবারে নানা টান পড়েন, নাগরিক সমাজের ঘাত পরিঘাত তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ বক্তৃতা দেন চলচ্চিত্র ফিল্ম সোসাইটি নির্বাহী সভাপতি মোর্শেদুল ইসলাম। ঘটক এই দেশভাগ তাকে চিরকালের মতন ক্ষতিগ্রস্ত করে দিল এবং তিনি তার কাছে দেশভাগ এই অর্থে গুরুত্বপূর্ণ যেটা শুধু ঠিকানা বদল নয়, এটা শুধু একদিক থেকে আরেক দিকে চলে যাওয়া বা ঢাকা থেকে কলকাতা বা কলকাতায় থেকে ঢাকার আসার প্রশ্ন নয়। তিনি বাঙালিকে তার নিসর্গের সঙ্গে জুড়ে দেখতেন। অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের খবর। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারল ইয়ং টাইগাররা, যা ছোটদের বিশ্বকাপের বাংলাদেশের সেরা সাফল্য। ফতুল্লায় আগে ব্যাট করে 214 রান করে লঙ্কান যুবারা, জবাবে 7 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার দুর্দান্ত সূচনা এনে দেয় শ্রীলঙ্কাকে। তবে দলীয় 60 রানে এই জুটি ভাগেন মিরাজ। ব্যক্তিগত 34 রানে পেরেরো ফিরে যাবার পর 7 রানের ব্যবধানে মেন্ডেস ও ফার্নান্ডোকে সাজঘরের পথ দেখান বাংলাদেশের অধিনায়ক। টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা বড় জুটি গড়তে না পারলেও 50 তুলে নিয়ে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেয় লঙ্কান অধিনায়ক আজালাঙ্কা। তার দলীয় সর্বোচ্চ 76 রানের উপর ভর করেই 214 রানের সংগ্রহ পায় লঙ্কান যুবারা। 215 রানের টার্গেটে ব্যাট করতে নেমেই ইনিংসের প্রথম ওভারেই জাকির হোসেনের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে 18 রান পায় স্বাগতিকরা। এরপর টুর্নামেন্টে বাংলাদেশের দুই সফল ব্যাটসম্যান মিরাজ ও শান্ত তৃতীয় উইকেটে 88 রানে জুটি করে। আসরে চতুর্থ 50 তুলে নিয়ে মিরাজ 53 রানে ফেরার পরই শান্ত রান আউট হন 40 রানে। এরপর সাইফুল মোসাব্বেকরা দ্রুত ফিরে গেলেও জাকির আলীর ব্যাটে জয় নিশ্চিত হয় টাইগার যুবাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফাগুনের আগুন ঝরা রঙে সারা দেশে বসন্ত উৎসব। শেষ বিকেলে 21শে গ্রন্থমেলায় উপচে পড়া ভিড়। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে সরস্বতী পূজা উদযাপন। বিদ্যার দেবী আশীর্বাদ পাওয়ায় আরাধনায় মত্ত ভক্তরা। বাংলাদেশকে মধুমায়ের দেশে পরিণত করতে নারী কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ। অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কে প্রশ্নের মুখে বিচার বিভাগের মর্যাদা। শপথ অনুযায়ী কাজ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব, মত আইন বিশেষজ্ঞদের। এবং রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে অকথ্য নির্যাতন। 11 জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শেষে দ্রুতই ব্যবস্থা জানালো পুলিশ। এই ছিল প্রবাসী সময়। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যেকোনো বাংলা লিংক রবিউ সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যেকোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, সার্চ স্পেস লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।